স্বাগত দেশ সন্ধ্যায়, সাথে আছি আমি মুক্তা মাহমুদ। ৩১ দফা ও জুলাই সনদে গড়বে দেশ, সরকার প্রধানের এই মন্তব্য নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আর এই নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন রেজাউল করিম রনি, তিনি জবানের সম্পাদক, এবং সাথে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। দুজনকেই স্বাগত। যে বিষয়টা বলছিলাম, ৩১ দফা এবং জুলাই সনদে গড়বে দেশ, সরকার প্রধান আজকে এমনটাই জানিয়েছেন। তার আগে আমি একটু স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, এপাশ থেকে রেজাউল করিম রনি আপনাকে দিয়ে। সেটা তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর আমরা যদি বলি জুলাই কার, জুলাই আমাদের কারোরই থাকবে না। আমার দুজনের কাছে এই প্রশ্ন, প্রথমে আমি আপনার কাছে শুনতে চাই রেজাউল করিম রনি, জুলাই আসলে কার? এই প্রশ্ন কেন উঠছে এবং জুলাই আসলে কার? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। জুলাই আমাদের সবার এবং কারও নয় অ্যাট দ্য সেম টাইম। এবং আমি যে কথা জুলাই গণঅভ্যুত্থানের পরে বলছিলাম সেটা দিয়ে সেই কথাতে আমি ফিরতে চাই। সেটা হলো জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে শুধু দায়িত্ব। তো সেদিক থেকে আসলে জুলাইকে যদি আপনি পার্সনিফিকেশন করার চেষ্টা করেন বা পার্টিজান করার চেষ্টা করেন, তাহলে এটার যে একটা প্লুরাল কর্তাসত্তা, এইটার যে একটা ন্যাশনালিস্টিক মানে ইমেজ বা আপনার ক্যারেক্টার, সেটা ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু আমাদের জাতীয় ইতিহাস তৈরি করা যায় না এতদিনেও, আপনি দেখবেন যে ৭১-এর মতো একটা জনযুদ্ধকে এটা এমনভাবে বয়ান করা হয়েছে দীর্ঘ সময় ধরে, এই ৫৬-৫৭ বছর ধরে, যে বয়ান করতে করতে এটাকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করা হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে, সেই গ্রেট ইমোশনকে ফ্যাসিবাদ কায়েমের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তো ফলে ৭১-এর চেতনার কথাটি বললেই মানুষ এখন হাসাহাসি করে। এরকম একটা জায়গায় নিয়ে গেছে কে? নিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার বা যারা এটাকে ক্ষমতার প্রয়োজনে ব্যবহার করেছে। একইভাবে জুলাইয়ের ৭১-এর চেতনাকে নিয়ে হাসাহাসি করে, এই জায়গাটা কি মানে এটা কি সার্বিকভাবে হাসাহাসি হয় না? এটা মিসরিপ্রেজেন্টেশন বলতেছে। শেখ হাসিনা যখন মুক্তিযুদ্ধের চেতনাকে গণহত্যার হাতিয়ার বানাইলো, তখন এটার যে এসেন্স, এটা ইটসেলফ এটা ক্ষতিগ্রস্ত হইল। একইভাবে এবং এটা তো আওয়ামী লীগের কোনো যুদ্ধ ছিল না ৭১, এটা জনযুদ্ধ ছিল। বাংলাদেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, ছাত্র, নারী নির্বিশেষে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, অংশগ্রহণ করেছে। একইভাবে জুলাই গণ অভ্যুত্থানের লম্বা প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সংগ্রাম, এইখানে অকথ্য নির্যাতন, জেল, জুলুম, গুম হওয়া, খুন, সব কিছু পাড়ি দিয়ে যখন আমরা একটা মোমেন্টামে এসে পৌঁছাইলাম ৫ তারিখের, যখন চূড়ান্তভাবে ঢাকা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশ থেকে ঢাকার অভিমুখে মানুষ রওনা হলো এবং শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে চলে গেলেন, এই পুরা মোমেন্টামটা একটা শতাব্দীব্যাপী ইমেজের জন্ম দেয় বা শতাব্দীব্যাপী আবেগের জন্ম দেয়। এবং সেক্ষেত্রে এই জুলাই গণ অভ্যুত্থানের এটা জেনারেশনাল মুভমেন্ট, এটা জেনজি জেনারেশনের আপরাইজিং, এবং এই জেনারেশনের কোনো মতাদর্শিক পরিচয় ছিল না। জেনারেশন এটা জামাতের ছিল না, এই জেনারেশন বিএনপির ছিল না, এই জেনারেশন পরে গঠিত হওয়া এনসিপিরও ছিল না। ফলে এই যে একটা ন্যাশনাল ফেনোমেনা বা একটা ইতিহাসের কর্তাসত্তা আকারে একটা পুরা জেনারেশন হাজির হইল, তার যে অ্যাসপিরেশন সেটা হলো একটা ডেমোক্রেটিক নাগরিক অধিকার ভিত্তিক বাংলাদেশ কায়েম করা, কোনো একটা মতাদর্শপন্থী রাজনীতি কায়েম করা না, যেটা আওয়ামী লীগ করছিল এখানে একক। তার মানে কি এখন জুলাইটাকে সেইভাবে এখন জুলাইটা, এই জন্য জুলাইটা এখানে দেখেন, আরেকটা হলো যে কোনো ঘটনার দুইটা দিক থাকে দেখবার। একটা হলো যে এটাকে আমরা বলি যে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে, জুলাইয়ে যে গৃহবধূ পানি দিছে, যে স্টুডেন্ট তার বন্ধুদের সাথে আহত হয়েছে, বা যে পরিবার সদস্য হারাইছে, নিহত হয়েছে, প্রত্যেকের কাছে জুলাইয়ের স্টেক বা জুলাইয়ের ব্যাপারগুলো আলাদা আলাদা। আবার এট দ্য সেম টাইম এই প্রত্যেকটা ঘটনা, যেমন যাত্রাবাড়িতে যে ছিল তার অভিজ্ঞতা যেরকম, মিরপুরে যে ছিল তার অভিজ্ঞতা ভিন্ন রকম। ফলে এই যে ডাইভার্সিটি, এইটাও জুলাইয়ের বাস্তবতা। ফলে এই ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটি, ঐক্য হলো কি, এখানে একটা সলিডারিটি তৈরি হয়েছিল, যে সলিডারিটি হয়েছিল। তার মানে এখন সেই সলিডারিটি নাই, এটা অলওয়েজ থাকে। ৭১-এ যে সলিডারিটি তৈরি হলো কি নাই, আছে। সেটাকে কেউ কেউ মিসরিপ্রেজেন্ট করলো, মিসইউজ করলো, এটা ইতিহাস ইটসেলফ রিকল করে। একইভাবে জুলাইয়ের যে সলিডারিটি তৈরি হয়েছিল, এই সলিডারিটি ইজ ইট, মানে অ্যাজ ইট ইজ দেয়ার, আছে এটা। এখন এইটাকে কেন্দ্র করে যারা নিজেদের ক্ষুদ্র দলীয় ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে রাজনীতি করার চেষ্টা করবে, তাদের রাজনীতি বরং ব্যাকফায়ার করবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। ফলে জুলাইয়ের এই যে প্লুরাল ন্যাশনালিস্টিক ক্যারেক্টার, এইটা রক্ষা করার চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর উপর, সরকারি দল সহ
সমস্ত দলগুলোর উপর হাজির হয়েছে। রনি, সেই আপনার চ্যালেঞ্জটা কাছে- শেষ করে দিচ্ছি, সেই চ্যালেঞ্জটা কে কতটা ইনসাফের সহিত রক্ষা করতে পারে, তার মধ্য দিয়ে জুলাইয়ের আদবের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে সেই পার্টি জুলাইকে কিভাবে দেখে। রনি, আমরা জুলাই আসলে কে কিভাবে দেখছে সেই বিষয়টা আমরা একটু পরে আলোচনায় করব। এবার আমি হুমায়রা নূর, আপনার কাছে একই বিষয় একটু জানতে চাই। জুলাই আসলে কার, এবং রনি আরেকটা কথা বলেছেন যে জীবিতদের আছে দায়িত্ব, এবং শহীদ যারা তারা জুলাইকে তো প্রেজেন্ট করে গেছেনই, তো সেই জায়গায় যদি আমি আপনার কাছে জানতে চাই সেই দায়িত্ব আসলে পালন হচ্ছে কিনা, এবং জুলাইটা কার, এই নিয়ে যে প্রশ্ন হচ্ছে আজকে, এই বিষয়টা। ধন্যবাদ আপা আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার সহ-আলোচক রনি ভাই এই কথাটা আজকে প্রথম বলেনি, উনি আগেও বলেছেন এই কথাটা, এবং দলমত নির্বিশেষে জুলাই প্রশ্নে কেউ ভালো কথা বললে সেটাতে অবশ্যই আমরা একমত হই, সেই ঐক্যটা আমাদের ছিল। ভাই আগেও বলেছেন যে জুলাইয়ের ক্রেডিট হচ্ছে শুধু শহীদদের এবং যারা বেঁচে আছেন তাদের শুধু দায়িত্ব। আমরা ওই দায়িত্বের জায়গাটায় দায়িত্বটা কিন্তু এতটুকু না, অনেক বড় দায়িত্ব। এই জুলাই একদিনের সংগ্রাম না, এই জুলাইতে সারা বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ আছে। জুলাইয়ের ক্রেডিট আমি সেই মাদেরও দেই যেই মারা, আমি অনেকবার বলেছি এই কথাটা, আবারও বলছি আজকে এই জায়গায়, আজকে যেদিন আমাদের উদযাপন করার কথা সেই জায়গায় দাঁড়িয়ে কিছু দুঃখের কথাও বলতে হবে হয়তো, কিন্তু বলতে হয় যে যেই মারা কোনোদিন সন্তানকে স্কুলে আনা নেয়া করা ছাড়া নিজের ডাক্তারের কাছেও হয়তো একজন পরিবারের পুরুষ সদস্য ছাড়া যায় না, সেই মাও কিছু না পারলে ঘর থেকে পানির বোতলটা এনে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, যে যতটুকু পেরেছে অতটুকু তারা করেছে। কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থান কিভাবে একটা সংস্কার, কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিল, আমরা কিভাবে একটা স্বৈরাচারী শাসককে পালাতে বাধ্য করলো, কিভাবে এই দেশের মানুষ স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে হাঁটার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো, সেই জায়গায় ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন, আমি সেদিনও এক জায়গায় বলেছি যে আজকে 55 বছর পর স্বাধীনতার আমি 71কে ধারণ করি। কেন? কারণ আমার বাংলাদেশের জন্ম হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন সেই দিন, তাহলে আজকে মুক্তিযুদ্ধটা কার নেতৃত্বে হতো বা কারা কিভাবে সংগঠিত করতো সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই। কিন্তু ওই একদিনের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা ছিল, সেই ঘোষণার স্বীকৃতি আজ পর্যন্ত সাংবিধানিকভাবে দেওয়ার সুযোগ হয় নাই। যে যখন ক্ষমতায় আসে বাচ্চাদের বইয়ের পাতা পরিবর্তন হয়ে যায়, এই জিনিস অন্তত পক্ষে জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে চাই নাই। জুলাইয়ের একটা সঠিক ইতিহাস সংরক্ষণ করা, এইটা কতটা গুরুত্বপূর্ণ, এই যে আমরা অতীত দেখে শিখি না, এইটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। আমরা তো বাংলাদেশের জন্মের 55 বছর আমরা দেখেছি যে ক্ষমতার ভাগাভাগিতে ইতিহাসের সঠিক অংশটুকুকে ইতিহাসের পাতা থেকে, বইয়ের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, মুছে দেয়া হয়, এমনকি সংবিধানের পাতা থেকেই মুছে দেওয়া হয়েছে। আর কোথায় যাব? আজকে জুলাই এখানে দাঁড়িয়ে সেই কথাটাই বলছি, জুলাই তো সবার, জুলাই আপনার আমার, সব রাজনৈতিক দলের নেতাকর্মী যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন তাদেরও, আবার জুলাইতে যারা অভ্যুত্থানের লিড দিয়েছে তাদেরও। ভাই বললেন এনসিপিও ছিল না, সত্যি তো এনসিপি ছিল না, এনসিপি নামে কোনো দলও তখন ছিল না। সাধারণ ছাত্ররা তারা একত্র হয়ে কোটা আন্দোলনে যখন দাঁড়িয়েছে এবং তখন যখন তাদেরকে রাজাকার গালি দেয়া হলো, পরবর্তীতে যখন তাদেরকে নির্বিচারে নিরস্ত্র ছাত্রদেরকে একদিনে সারা বাংলাদেশের 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হলো, ভাই বললেন যে এই যে মুক্তিযুদ্ধকে গণহত্যার হাতিয়ার বানানো হয়েছে, এই কারণেই তো সারা দেশের মানুষ এক হয়ে এই ছাত্রদের ডাকে, এই যে এই অভ্যুত্থানকে, এই স্বৈরশাসনের পতনের ডাকে একত্রতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিল এবং এই অভ্যুত্থানকে সফল করেছে। আপনারা এই ইতিহাসকে সংরক্ষণ করবেন না? এই ইতিহাসকে যারা আজকে বিকৃত করার চেষ্টা করে, আজকের ঘটনাটা একেবারে না বললেই না, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে সচক্ষে একটা ঘটনা দেখে আসলাম। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা ডকুমেন্টারি আয়োজন করা হয়েছে জুলাই শহীদ এবং আহতদের স্মরণে। সেইখানে স্বাভাবিকভাবে জুলাইয়ে যারা ফ্রন্টলাইনার্স ছিলেন, রাজনৈতিক নেতাকর্মী, সকলেই ইনভাইটেড ছিলেন, এমনকি বিদেশি কূটনীতিকরাও ইনভাইটেড ছিলেন। সেইখানে একটা ডকুমেন্টারি পেশ করা হলো, যেই ডকুমেন্টারিতে আপা
এক দফার ঘোষণা যে হয়েছিল 34শে জুলাই, সেই 34শে জুলাই এক দফার ঘোষণায় আপনার সেই শহীদ মিনারের চিত্রটা মনে আছে? সেই চিত্র সম্পূর্ণরূপে মুছে দেওয়া হয়েছে। এমনকি এই যে লং মার্চ টু ঢাকা তো 6 আগস্ট হওয়ার কথা ছিল না, সেইটা যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি দৃঢ় কণ্ঠে একটা পলাতক অবস্থায় একটা জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে বলেছেন না, সিদ্ধান্ত পরিবর্তন, 6 আগস্ট না, আগামীকালই সবাই ঢাকামুখী হবেন, লং মার্চ টু ঢাকা হবে আগামীকাল। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমার শাশুড়ি মা উনি সেদিন রাতেও রাত 12টা 12:30টার সময় উনি বলেছিলেন যে এইবার আর এই মহিলা আর ক্ষমতার চেয়ার ধরে বসে থাকতে পারবেন না। তার ঘন্টাখানিক পরে আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আমার শাশুড়ি মা 5ই আগস্ট যখন মারা যান, ভোরবেলা যখন ওনার লাশটা নিয়ে আমরা লাশ ঘরে যাচ্ছিলাম লাশটা ধোয়ানোর জন্য, তখনও বড় বড় ট্যাঙ্কার কিন্তু রাজপথে ছিল। মানুষের ঢল ওই ভোরবেলা আস্তে আস্তে কিন্তু ঢাকায় ঢোকার চেষ্টা করে। আমাদের যারা ভাই বোনরা যারা ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ থেকে এখান থেকে আসার চেষ্টা করেছিল, তারা প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হওয়ার পরেও কিন্তু ওই জনতার ঢল কেউ ঠেকাইতে পারে না। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমার শাশুড়ি মাকে 2 দিন ফ্রিজারে রাখতে হয়েছে। আমরা নিজেরাই সেটার সাক্ষী। আমরা গেল তো মাত্র 2 বছর হলো, 2 বছরে তো নিশ্চয়ই স্মৃতি এত হচ্ছে। এখন এই দায় যদি আজকে আপনি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন, ইতিহাসের পাতা থেকে ঠিক যেমন জিয়াউর রহমানের অবদানকে মুছে দেওয়ার অপচেষ্টা করা হয়, আজকে যদি আপনারা এই জুলাইকে ধারণ করতে না পারেন, আজকে যদি আপনারা রাজনৈতিক কারাগারের মধ্যে ধারণ করতে পারছেন, আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো সরকারের অংশ। একটু পরে আপনার কাছে সরকারের তো দায় নিতে হবে। এই সরকার ধরেন একটা লাইনই যদি বলি যে আজকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন হয়েছে, ধরে নিলাম সুষ্ঠু নির্বাচনই হয়েছে, অন্যান্য গত 3টা-4টা নির্বাচনের চেয়ে তো এই নির্বাচনটা ভালো হয়েছে, স্বীকার তো করতেই হবে। মানুষ ভোট দিতে পেরেছে। সেই নির্বাচনের পর অন্তত পক্ষে এই সরকারের কাছে তো আমরা বিভেদের রাজনীতি আশা করি না। হুমায়রা, আপনার কাছে ফিরবো। আমি আবার একটু রনি আপনার কাছে ফিরতে চাই। যে বিষয়টা হুমায়রা নূর বললেন যে এই যে জুলাইয়ের যে ইতিহাস, সেই ইতিহাসের কিন্তু বিকৃতি বা তিনি বিকৃতিই বলছেন, এবং জুলাইয়ের যে সঠিক ইতিহাস সেটা তুলে ধরা হয়নি। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকেই এ বিষয় নিয়ে কথা বলছেন, এবং জুলাই আজকে যতগুলো প্রোগ্রাম হয়েছে বেশিরভাগ প্রোগ্রামই কিন্তু আমরা দেখেছি যে নয় চিল্লাচিল্লি, বিশৃঙ্খলা নানাভাবেই। ডকুমেন্টারির কথা তো বললেনই। তার মানে কি জুলাইকে কি আড়াল করবার একটা চেষ্টা? আপনার কাছে কি মনে হয়? এটা যে ঘটনা ঘটছে এটার নিন্দা বিএনপির লোকজনও জানাচ্ছে, এবং রাষ্ট্রপতি নিজে বলেছেন যে যেই ডকুমেন্টারিতে আবু সাঈদ অনুপস্থিত, সেটা তো জুলাইয়ের ডকুমেন্টারি হইতে পারে না। কেন আসলে এরকম? কারণ হলো যারা এটার সাথে জড়িত, দেখানো হয়েছে খুব গৌণভাবে। হ্যাঁ, যারা এটার সাথে জড়িত তারা জুলাইকে ধারণ করে না, এটা স্পষ্ট। জুলাইকে ধারণ করলে এইভাবে জুলাই রিপ্রেজেন্ট হতে পারত না। কিন্তু তারা তো সরকারের একটা অংশ, সরকারের অংশ হোক আর যেই অংশই হোক তারা, হ্যাঁ, এখানে সরকারের অংশ হইলে তো তার যেটা অন্যায় করেছে, যেটা ভুল করে, সেই পাপ মোচন হয়ে যাবে না, বা সেই অন্যায় শুদ্ধ হয়ে যাবে না। সরকারের অংশ হওয়ার পরও আমরা এটার তীব্র নিন্দা জানাই, এবং কারা এটার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে এনে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। এটা একটা। আরেকটা হলো ধরেন সকালে যে প্রোগ্রামটা হয়েছে, যেটাকে অনেক শান্তিপূর্ণ, আমি সেটারও সমালোচনা করি। যেমন ধরেন এখানে প্রধানমন্ত্রী দেখলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক সারিতে বসে আছেন, সেখান থেকে উনি নিজে তাকে ডেকে এনে তার পাশে বসালেন। এটা তো প্রধানমন্ত্রীর কাজ না। প্রধানমন্ত্রী কেন ডেকে এনে বসে? তার মানে তারা ওইখানে যারা আয়োজন করছিল তারা জানে না কাকে কি প্রোটোকল দিতে হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানের যে জাদুঘর যেটা উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধনে আমি তো মনে করি নাহিদের পাশে থাকা দরকার ছিল। সেখানে গণঅভ্যুত্থানে যারা সংগ্রামী ফেজ, হ্যাঁ, সেটা জামাত থেকেও 2-4 জন নেতা রাখা যেত, হ্যাঁ, বামপন্থী যারা আন্দোলন করছে তাদের রাখা যেত। মানে এটা একটা ন্যাশনাল ফেনোমেনা, যেটা আমি আগে বললাম। ফলে সেটা যেটা আপনারা সেটা অনেকে প্রশংসা করতেছেন, নিরাপদ খুব, কিন্তু সেখানেও একটা ঐতিহাসিক ঘটনা, এত বড় ঘটনা, জুলাই জাদুঘর উদ্বোধন নিয়ে অনেক ধরনের আপনার আলোচনা আমরা অনেক ধরে শুনছি। সেখানে যে উদ্বোধনটা হলো, সেই উদ্বোধন অনুষ্ঠানে দেখেন জুলাইয়ের যে কোনো চিত্রতে আমরা এনসিপি বা জামাত ইসলাম বা অন্যান্য দলের রাজনৈতিক পজিশনের সমালোচনা করব সেটা হয়তো, কিন্তু ইতিহাসের স্বার্থে জুলাইয়ের পিকচারকে যদি আপনার পূর্ণতা দিতে হয়, সেখানে অবশ্যই নাহিদ ইসলামের প্রেজেন্টেশন থাকতে হবে, রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে এই ব্যাপারে। হ্যাঁ, এই ব্যাপারে আপনার
যারাই দায়িত্ব পালন করুক, সে যত বড় নেতাই হোক এবং যারা আয়োজন করছে, এটা তাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণতা। মানে এটা কেন হয়? এটা কেন হয়? কারণ হলো বিএনপির রাজনীতিটা হলো একটা এই যে ভ্যালু প্লুরালিটি, ইনক্লুসিভ পলিটিক্স। কিন্তু এই ভ্যালু প্লুরালিটি কই তৈরি করতে হয়? কাকে দিয়ে? পার্সন উইথ ভ্যালুজ দ্বারা। ফলে আপনি যখন এমন ব্যক্তিদেরকে দিয়ে দায়িত্ব পালন করান, আমি নির্দিষ্ট কারো কথা বলছি না, যেটা তারেক রহমান চলে ডানে, আপনি চলেন বায়ে, আপনাকে দায়িত্ব নেওয়ার পরে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ আপনি ঠিকমতো লিড করতে পারছেন না। ফলে এই ক্ষেত্রে মানে কি তারা সরকারকে আসলে সহযোগিতা করছেই না, উল্টা সরকারের জন্য বার্ডেন হচ্ছে। সরকারের সাথে জনগণের সম্পৃক্ততার বদলে তারা জনগণের সাথে বিচ্ছিন্নতা কায়েম করার একটা উদ্যোগ নিয়েছে। এই যে তার মানে কি তারা মুখোশ পরে আছে আপনার কাছে মনে হচ্ছে? মুখোশ পরে আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী না, কিন্তু আমি যেটা বলছি যে রাজনীতিটা কাঙ্ক্ষিত, যে রাজনীতিটা বিস্তারিত কথা বলবো একটা বিরতির পরে। আশেপাশের এম্পাওয়ার্ড লোকজন প্রপারলি রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও আলোচনায় ফিরবো, সে পর্যন্ত সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম আবারও আলোচনায়। নিশ্চয়ই আপনারা সাথেই আছেন। যে বিষয়টা রেজাল্ট করেন রনি, আপনি বিরতির আগেই বিরতি নেবার সময় বলছিলেন যে আপনি বিষয়টা শেষ করতে চান। হ্যাঁ, তো ফলে আপনি দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি এটার স্পিডটা বা এটার হাইটটা বুঝতে পারছেন না। আপনি মনে করছেন যে একটা পদে আছেন, আপনি ক্ষমতার পার্ট হচ্ছেন, এবং এর মধ্য দিয়ে আপনি আপনার সুবিধা মতো, আপনার মন মতো যা, বা আপনি যাকে পছন্দ করেন তাকে দিয়ে রিপ্রেজেন্ট করবেন, এটা তো হবে না। নাহিদ ইসলামের আমি 100 বার সমালোচনা করি, সে রাজনীতির আমি 100 বার বিরোধিতা করব, কোনো সমস্যা নাই, কিন্তু জুলাই আমাদের ন্যাশনাল ফেনোমেন এবং এটা আমাদের একটা ঐতিহাসিক ডিসাইডেড মুভমেন্ট। সেইখানে নাহিদ ইসলামকে ছাড়া জুলাই জাদুঘর উদ্বোধনের যে চিত্রটা, এটা পূর্ণাঙ্গতা পায়নি, এটা যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক বলবে। তো ফলে যারা আপনারা এই আয়োজন করলেন, যারা অতিথিদের আপনার ধরেন অ্যাকর্ডিং টু দেয়ার প্রায়োরিটি আপনারা যাদেরকে ট্রিটমেন্ট দিলেন, সেই ট্রিটমেন্টটা ঠিক হয় নাই, এই ট্রিটমেন্টে ত্রুটি আছে, এটা আমাদের বলতে হবে। আর আজকে যে ঘটনাটা ঘটলো, আপনার এই চিনমৈত্রীর যে সম্মেলন ছিল, দেখেন আমি বহু আগের থেকে বলছিলাম যে আপনারা যার মানে জুলাই আসলে যেটা হয় কি, প্রত্যেক দলই অনেক প্রোগ্রাম, মাসব্যাপী প্রোগ্রাম রাখে, কিন্তু আসলে একটা জাতীয় প্রোগ্রাম ডিমান্ড করে, যেহেতু এটা একটা জাতীয় ফেনোমেনা। এখন জাতীয় প্রোগ্রাম ডিমান্ড করে, সেক্ষেত্রে আপনারা প্রোগ্রাম মানে একটা প্রোগ্রাম করা যাইতে পারে, কিন্তু আপনারা যেই স্ট্রাকচারে এই প্রোগ্রামটা করছেন, সেই স্ট্রাকচারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে, এবং তারপরে যে বিশৃঙ্খলা দেখলাম, সেখানে কূটনীতিকরা উঠে চলে গেল, এবং বছর পর কিন্তু আরো বেশি, প্রথম বছরের চাইতে আরো বেশি বিশৃঙ্খলা, এবং আজকে যে কূটনীতিকরা উঠে চলে গেল, এতে করে কাদের ইমেজ ক্ষুণ্ণ হইল, এতে করে কি বার্তা গেল আমাদের রাজনৈতিক দলগুলো সম্পর্কে বিদেশিদের কাছে। তাহলে এইটার ম্যানেজমেন্ট, এটার প্রক্রিয়া, এবং যারা প্রতিবাদ জানিয়েছেন তাদের প্রতিবাদ জানানোর পদ্ধতি, এই সবগুলো, প্রথম কথা হলো যে এই ডকুমেন্টারি, এটা রাষ্ট্রপতি নিজেই বলেছেন এটা কিছু হয়নি। তাহলে এই ডকুমেন্টটা প্রদর্শনের আগে এটা কারা বিচার করলো, এটা আপনি তো একবার দেখে নেবেন। যে কোনো দর্শক, আপনি যখন একটা প্রোগ্রাম যখন আপনারা শুট করেন, বানান, সেটা আপনারা নিজেরা তো আগে দেখেন, দেখে তারপরে আপনারা দর্শকের জন্য ওপেন করেন। সো এই ডকুমেন্টারিটা দেখানোর আগে নিশ্চয়ই এটা দেখা হয়নি। যদি কোনো পলিটিক্যাল লোক দেখতো, এটা নিশ্চয়ই এটা যেই আমাদের যে ভৌতিক আমলা চক্র, একদম ফ্যাসিবাদী কাঠামোর যে আমলা চক্র, তার বাইরে থেকে যদি যে কোনো পলিটিক্যাল লোক, যে দলেরই হোক, বিএনপির হোক, জামাত, যে কোনো পলিটিক্যাল লোক দেখলে বুঝতো যে এখানকার এই ডকুমেন্টারির এই রিপ্রেজেন্টেশনটা অন্যায়, এভাবে করা যায় না। এবং যেহেতু বিএনপি একটা ভ্যালু বেসড ডেমোক্রেটিক দল, তারা কিন্তু কখনো 71-এর ক্রেডিটও দাবি করে না। 71-এ সরাসরি ঘোষণা দেওয়া, তারপরে মাঠে থেকে যুদ্ধ করা, সবকিছুর পরেও দেখবেন যে 71-এর পুরো ইতিহাস থেকে বিএনপি এখানে আলোচনায় আসছে, সেটা কিভাবে জিয়া রহমানের অবদানকে, বেগম খালেদা জিয়ার অবদানকে কিভাবে মাইনাস করার চেষ্টা করা। ফলে বিএনপির রাজনীতির ক্ষেত্রে দলীয়ভাবে যে কোনো ইভেন্টকে, আরেকটু বিষয়টা শুনবো এই বিষয় নিয়ে, যে কোনো ইভেন্টকে দলীয়ভাবে দেখবার টেন্ডেন্সি বিএনপির সাথে যায় না। ফলে যারা এটা করছে, আমি মনে করি দ্রুত সংসদ, তারা মন্ত্রী অলরেডি সরি বলেছে, এবং এটা নিয়ে অনেক হট্টগোল হয়েছে, কিন্তু তারপরও আমি বলবো দ্রুত এটা এইটা যে হট্টগোল হলো, এই হট্টগোল হবারই কি কথা ছিল? কারণ আমি যেটা বলছিলাম যে, এবং তিনি আরেকটা বিষয় বলেছেন যে ফ্যাসিবাদী আমলা চক্র, তার মানে কি আপনার কাছে মনে হয় যে এই সরকারের মধ্যে ফ্যাসিবাদী আমলা চক্র খুব মাথাচাড়া, এবং যারা জুলাইকে সামনে রেখে আবার জুলাইকে আবার পেছনে বা আড়াল করছে, আপনার কাছে কি মনে হয়?
আচ্ছা, প্রথমত যেহেতু আমি ওখানে সশরীরে উপস্থিত ছিলাম, ঘটনাটা আমি আগে মানে আমি সঠিকভাবে তুলে ধরাটা জরুরি মনে করি। ওইখানে যখন ডকুমেন্টারিটা শেষ হয় তখন ওই যে ওপরের সারিতে জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের সদস্যরা ওপরের সারিতে ছিল, ওখান থেকে প্রথম ভয়েসটা রেইজ হয় যে এই ডকুমেন্টারিতে যারা জুলাইয়ের ফ্রন্টলাইনার তাদের ভূমিকার কোনো দৃশ্য আমরা দেখতে পারি নাই। তখন একজন সামনের সারি থেকে একজন রাজনৈতিক নেতা উনি দাঁড়িয়ে বললেন যে এই ডকুমেন্টারি এইভাবে কি হিসাবে বানানো হইলো। উনিও কিন্তু একেবারে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা হাতে গোনা 3 জন বা 4 জনের একজন হবেন। উনি দাঁড়িয়ে যখন প্রতিবাদ করলেন যে এই ডকুমেন্টারিতে কি করে, এবং দুঃখের সাথে বলতে হয় জনাব তারেক রহমানও নিজেও হয়তো দাবি করবেন না যে এটা জুলাইয়ের এক দফার ঘোষক উনি। হ্যাঁ, কিন্তু ওই ডকুমেন্টারিতে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে উনি ভিডিও বার্তা এক দফার ঘোষণা দিয়েছেন। তো এইটার প্রতিবাদ যখন ওই ভদ্রলোক দাঁড়িয়ে করলেন তখন অতি উৎসাহী বিএনপির কিছু রাজনৈতিক কর্মী তারা তেড়ে এসে গালাগালি করা শুরু করলো যে এই ওরে ঢুকতে দিছে কে, ওরে বাইট কর, ওরে বাইট কর, এখান থেকে বাইট কর। তখন এই হট্টগোলটা শুরু হয় এবং তখন জুলাই যোদ্ধা যারা আহত পরিবারের সদস্যরা তারাই তখন উপর থেকে ওই জায়গা থেকে এসে তারা এখানে মানে যেহেতু এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি মানে চিল্লাচিল্লি শুরু হয়েছে যে ওরাও প্রতিবাদ করছে জুলাই যোদ্ধারা এবং আমাদের একজন ভাইকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিএনপির ওরা দৌড় দিয়ে আসছে ওনাকে ধরবে এখন। মানে আমি একজন নারী, ওনারা তো সেটাও ভদ্রতা করলো না। ওখানে যে আমি যে দাঁড়াইলাম যে এইটা কেমন ধরনের কথা, আপনারা একটা জায়গায় একটা প্রতিবাদ হইতে পারে, আমি দাঁড়িয়ে আমার বক্তব্য দিতে পারি। যেখানে যখন হট্টগোল হচ্ছিল তখন স্টেজ থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উনি কিন্তু বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে আপনারা এখানে এসে কথা বলেন। কিন্তু ওই একই সময় জনাব ইশরাক হোসেন প্রতিমন্ত্রী উনি ওখানে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি সেটা সামাল না দিয়ে উনি বরং এটাকে আরো উস্কে দিলেন। উনি বিএনপির উনার কর্মীদের প্রতি উস্কানি প্রদান করলেন। কি বললেন? উনি বললেন হ্যাঁ আপনারা কি এখানে আসছেন এগুলা ঝামেলা তৈরি করতে? ভাই, আপনার মন্ত্রণালয়ে তৈরি করা ডকুমেন্টারি, আপনি সারাদিন বসে বসে রাস্তায় তার চামড়া তুলে ফেলাইতেছেন মশাল মিছিল করে, হ্যাঁ, অথচ আপনার একটা ডকুমেন্টারিতে এত বড় গুরুত্বপূর্ণ ইতিহাসকে আপনি একেবারে মুছে ফেলার মতো এরকম দৃশ্যটা দেখান, আর আপনি এই ডকুমেন্টারিকে আমি বানিয়েছি, আপনি বানিয়েছেন। তাহলে এইটার বিরুদ্ধে যদি প্রতিবাদ হয় সেটার দায় কি আমার না আপনার? দায় তো অবশ্যই তার, যে এই ধরনের বিকৃতি ঘটিয়েছে। অথচ উনি দাঁড়িয়ে সেখানে হট্টগোলটা আরো উস্কানি দিলেন এবং তার মানে কি সমালোচনা এখন সইতে পারছেন না বা সমালোচনা নিতে পারছেন না? তখন আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে 2 জন ভদ্রমহিলা চিৎকার করছেন, বলছেন হ্যাঁ কোত্থেকে আসছে এরা, 17 বছর আমরা লড়াই করছি, আমরা রাজপথে মাইর খাইছি, মামলা খাইছি। আমি বললাম আপা আমরা তো আপনাদের এই অবদানকে অস্বীকার করি না, আজকে অন এয়ার বলে যাচ্ছি। আমরা যখন বিচার চাই তখন কিন্তু শুধু বলি না যে জুলাই শহীদ এবং আহতদের বিচার চাই, আমরা 17 বছরের যারা নির্যাতিত, আহত, মিথ্যা মামলায় যারা জর্জরিত তাদের সকলের জন্য বিচার চাই, আমরা শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই, অথচ বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই। অথচ আপনি দেখেন আমরা কিন্তু সেই কার্পণ্যটা করি না, অথচ ক্রেডিটের ভাগাভাগির চেষ্টা আমরাও কিন্তু করি না। কিন্তু উনারা আজকে এই প্রোগ্রামে আমি দেখলাম যে এই ঘটনাতে যেই মারামারি ধস্তাধস্তির একটা প্রচেষ্টা করছিল তখন মাননীয় মন্ত্রী এবং এমপি মহোদয় যারা ছিলেন ওনারাই তখন ওখানে দায়িত্ব নিয়ে এইটা ওনাদের নেতাকর্মীদের পরে প্রতিহত করেছে এবং শ্রীযুক্ত রাষ্ট্রপতি নিজেই বলেছেন, যদিও তার আগেই আমরা ওখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি। ওইখানে যে দর্শক সারি থেকে একজন বক্তা যখন কথা বলছিলেন তখন দর্শক সারি থেকে কেউ ওই বক্তার প্রতি ব্যক্তিগত আক্রোশ বা জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন, আমি জানি না ঠিক কেন ওরা ভুয়া বলছিল। এখন জুলাই আহত শহীদ পরিবার ওরা তো আমার দলেরও না, আপনার দলেরও না, আর আপনি ওদেরকে দলগতভাবে কুক্ষিগত করার চেষ্টাটাও তো অন্যায়। জুলাই তো সবার, এবং জুলাই আহত শহীদ পরিবার তাদের দায় তো আমাদেরও সবার। ভাই তো বললেননি যে দায়িত্বটা সবার। ওই সময় ওইখানে বসা আবারও সেই রাজনৈতিক যে কর্মীরা বিএনপি তারা বললো এগুলারে ডাকছে কে, এগুলারে ডাকাটাই ঠিক হয় নাই। এইটা তো দলীয় প্রোগ্রাম না আপনার, সেটাই রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় আয়োজনে একটা মন্ত্রণালয়ের প্রোগ্রামে একটা নির্দিষ্ট দলের রাজনৈতিক কর্মীরা কতটা সহিংস হলে তারা আমাদের না, আমাকে বললেও আমি মাইনে নিতাম, ঠিক আছে আমি রাজনীতি করি আমার প্রতি প্রতিহিংসা দেখাচ্ছে, কথার কথা।
জুলাই আহত যোদ্ধাদের প্রতি তারা বলছে এগুলারে ডাকছে কে, এই শব্দে এগুলারে ডাকছে কে, জুলাই জুলাই করে, মানে যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, এটা নেওয়া যায় না আপা। আজকে অন্তত 5 তারিখে এইখানে দাঁড়িয়ে এই বডি ল্যাঙ্গুয়েজ, এই নেতা, এই একটা নির্দিষ্ট দলের ক্ষমতার আস্ফালনে এই আচরণ, এগুলো নেওয়া যায় না। আপনি দেখেন আজকের দিনেও আমাদের দুইটা জায়গায়, আমি একটা শব্দ বলে শেষ করে ফেলছি, আজকের দিনেও, গতকালকে এবং আজকে আমাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর 2টা ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীরা এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। হুমায়রা, আমাদের বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও আলোচনায় ফিরবো, সে পর্যন্ত সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম আবারও আলোচনায়। নিশ্চয়ই সাথে আছেন এবং আলোচনা আপনারা শুনছেন। আমি একটু রনি, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে জুলাই নেই। অনেকেই বলেন জুলাই বিক্রি হয়েছে, অনেকে এর সুবিধা নিচ্ছেন এবং অনেকে বলে এর বড় সুবিধাবাদী ভোগী হচ্ছে বিএনপি, যেহেতু তারা সরকার গঠন করেছেন ফ্যাসিস্ট সরকার পতনের পর। তো এই বিষয় নিয়ে যদি আপনি বলেন, আসলে কি জুলাই এই সুবিধা নেবার জন্যই এই জুলাই আন্দোলন হয়েছিল, নাকি একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে? থ্যাংক ইউ। দেখেন, যেটা হচ্ছে যে ইতিহাস বিকৃতি কিন্তু নানা দিক থেকে আমরা দেখেছি। যেমন সজীব ভুইয়া যে বইটা লিখেছেন, হ্যাঁ, সজীব আহমেদ, তো সেই বইটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। ওই সময় এনসিপির নেতারা, আপনার যারা এখন এনসিপিতে আছে, হ্যাঁ, তারাও কিন্তু অনেক প্রশ্ন তুলেছিল যে ইতিহাসকে উনি সঠিকভাবে দেখেন নাই, এবং ইতিহাসকে দেখবার এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। আর যে ডকুমেন্টারি নিয়ে আলাপ হচ্ছে, এই ডকুমেন্টারিটা কিন্তু ইতিহাস বিকৃতি করার জন্য করা হয়েছে তা না। এইটা যারা করছে তাদের সাথে জুলাইয়ের সম্পর্ক নাই, তাহলে এটা করার সময় ইতিহাস বিকৃতির একটা লেভেল থাকে। এটা ইতিহাস বিকৃতি। যাদের জুলাইয়ের সাথে সম্পর্ক নাই তারা কেন জুলাই সনদের চাকরির আকারে করছে, দায়িত্ব আকারে করছে, ফলে ইতিহাস বিকৃতির মধ্যেও কিছু ব্যাপার তাও থাকে, এখানে তাও নাই। রাষ্ট্রপতি নিজেই বলেছে যে এটা কোনো ডকুমেন্টারি হয়নি। তো ফলে এটা আমি মনে করি কার এটার সাথে জড়িত, এটা একটা জবাবদিহিতার আওতায় আনা দরকার। আরেকটা হলো যে আপনি যেটা বলেন যে হ্যাঁ, জুলাইয়ের বেনিফিশিয়ারি সবাই বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিবাদ মুক্ত অবস্থায় পদার্পণ করেছে। আর জুলাইয়ের বেনিফিশিয়ারি বিএনপিকে বলার কোনো সুযোগ নাই। কেন নাই? হাসিনার পতনের পরে নাহিদ ইসলামরা যখন চ্যানেল 24-এ আলাপ করে তাকে জাতীয় সরকার গঠন করে দায়িত্ব নেওয়ার কথা বলেছিল, তখন তারেক রহমান বলেছিলেন যে আমরা তো ভাই দীর্ঘদিন যাবৎ ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত দেখ, জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে আমরা দায়িত্বে আসবো। ফলে জুলাই গণঅভ্যুত্থানের বেনিফিশিয়ারি যদি বিএনপির হইতো তাহলে ক্ষমতার প্রস্তাব পাইয়া ফিরাই দেওয়ার তো কথা না, 18 বছরের বুভুক্ষ, তাই না, সাথে সাথে নিয়ে নেওয়ার কথা না। কিন্তু বিএনপি যেহেতু একটা ডেমোক্রেটিক দল এবং সে তার লিবারাল ডেমোক্রেটিক প্রিন্সিপাল অনুযায়ী ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া এতদিন যেটা সে বলছে তার বাইরে গিয়ে হুট করে সে ক্ষমতা নিতে পারে না। ফলে বেনিফিশিয়ারি ধান্দা থাকলে সে ক্ষমতা নিয়ে নিত। ফলে যেহেতু তার কমিটমেন্ট এবং জনগণের সাথে তার যে আপনার বিএনপির অনেক দোষ ত্রুটি ভুল থাকে স্বীকার করে, কিন্তু তার রাজনীতির মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। ফলে সে যদি 5 তারিখে ক্ষমতা নিয়ে নিত তাহলে চূড়ান্ত ভুলটা সে করতো। তাহলে জনগণ তাহলে মনে করতো কি সে ভোটাধিকার, গণতন্ত্র এগুলোর কথা খালি মুখের কথা বলছে, আসলে তার কিছু দরকার না, দরকার ক্ষমতাটা। ফলে এই সময় তাৎক্ষণিকভাবে ক্ষমতা না নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তাকে কিন্তু পুরো ইন্টারিম আমলেও এক ধরনের আন্দোলনের মধ্যেই থাকতে হয়েছে। থাকার পরে জনগণ এটাকে দেখছে যে হ্যাঁ আসলেই তো কথা সত্য, তার আসলে ভোটাধিকার চায়। এবং তার আপনি দেখেন এত প্রপাগান্ডা, এত ডিফেম, এত রকম ভাবে আপনার আপনার ধরেন যে চরিত্র হননের চেষ্টা এবং হাসিনার আমলের সমস্ত রকম বয়ানকে একদম 5 তারিখের পরপরই আবার ফিরায় আনা, বিএনপিকে, তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে পর্যন্ত বাদ যায় নেই, ডিফেম করার চেষ্টার পরেও মানুষ কিন্তু প্রপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনাকেই রায় দিয়েছে। এবং এটা কেন দিয়েছে? কারণ মানুষ এই আস্থাটা রাখতে পেরেছে। এখন সরকারের জন্য চ্যালেঞ্জ হলো সেই আস্থার প্রতিদান দেয় এবং তারা এই যে জুলাই স্বাক্ষরিত আজকে যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করেছেন সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে এবং একই সাথে তাদের যে ইস্তেহার, যে ইস্তেহারের উপর ভিত্তি করে তারা জনগণের কাছে ভোট চেয়েছে সেটা বাস্তবায়ন করে এখানে মানুষের মানবিক মর্যাদাবোধ প্রতিষ্ঠা করা এবং আসলেই মানুষের রিয়েল ক্রাইসিসগুলো, হ্যাঁ, সরকার প্রধান কিন্তু বলেছেন যে আমি এক্সকিউজ দিয়ে দায় এড়াতে চাই না, আসলেই সমস্যা আছে এবং সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে এই সমাধানের প্রক্রিয়ার মধ্যে রাজনীতিটা করতে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু বাংলাদেশ পুনর্গঠন প্রকল্পের ক্ষেত্রে হ্যাঁ এখানে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের
আপনার আপনি যেটা রাজনীতি বলছিলেন এবং যে সরকার প্রধানের এক্সকিউজ দিতে চাইনি, আমি একটু হুমায়রার কাছে সে বিষয়টা একটু জানতে চাই। সরকার প্রধান নিজেই বলেছেন 31 দফা এবং জুলাই সনদে দেশ গড়বে। তো এই জায়গাটা আসলে আপনি একজন এনসিপির হচ্ছে সদস্য সচিব হিসেবে আপনি কি বলবেন যে এইটা আসলে সম্ভব কিনা, যেহেতু জুলাই সনদ বাস্তবায়নে নানা কথা আছে? দুঃখজনক হচ্ছে প্রধানমন্ত্রীর কথা এবং তার ব্যক্তিগত জীবনের চালচলন, ওই যে ভাই বললেন একটু আগে, আমি সেই কথাটাই বলবো যে সেইটার সাথে 31 দফার সাথে বিএনপির যে নেতাকর্মী তাদের কোনো আসলে সমন্বয় নাই, কোনো রিফ্লেকশন নাই। আপনি যেমন ধরেন 31 দফার প্রথম দফাই তারা কিন্তু বলেছে যে সংস্কার পরিষদ করবে, এবং যেই 31 দফাটা কিন্তু নির্বাচনের আগে ঘোষণা হয় নাই, 24-এর আমিরামি নির্বাচনের আগেই ঘোষিত হয়েছিল। কারণ তারা তখনই জানতো যে এই যে সংবিধানকে কাটাছেঁড়া করে যেই অবস্থায় নিয়ে আসা হয়েছে, বারবার যে যত সংশোধনী করুক না কেন, সেই সংশোধনী কিন্তু পরবর্তীতে আরেকটা গভর্নমেন্ট অথবা আদালত কর্তৃক বাতিল হয়ে যায়। এবং সেই কারণেই এই সংবিধানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে সংশোধন করেছিলেন, সেই অন্তত পক্ষে নিদেন পক্ষে সেই জায়গায় ফিরিয়ে আনতে হলেও আপনাকে সংস্কারই করতে হবে। এবং এই জন্যই তারা ওইখানে 31 দফায় সংস্কার পরিষদের কথা বলেছিল। কিন্তু এখন তারা যেটা করছে, সংবিধানের মধ্যে স্পষ্ট 7 খ অনুচ্ছেদে লেখা আছে যে মৌলিক সংস্কার কোনোভাবেই আপনি সংশোধন দিয়ে করতে পারবেন না। ভাই বললেন না যে আমলাদের মধ্যে যে ভৌতিক ব্যাপারগুলো আছে, তো এই যে শস্যের মধ্যে ভূত, এই ভূত তাড়াবে কে? তাড়াতে পারবেন না তো। আপনার তো ওই যে রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোটাকে, মৌলিক কাঠামোকে আপনাকে পরিবর্তন করতেই হবে। কিন্তু সেটা সদিচ্ছা এই সরকারের আমার আদৌ আছে বলে সন্দেহ আছে। কারণ আপনি দেখেন ওনাদেরই ইশতেহার, ওনাদেরই 31 দফায় যে কথা উল্লেখ আছে যে দলীয়করণের বিপক্ষে তারা থাকবেন, সেইটা জেলা প্রশাসক নিয়োগ থেকে শুরু করে এবং এই যে রিসেন্টলি সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয় লোক নিয়োগ দিলেন, এতে করে জনগণ তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখতে পারছে না, প্রশ্ন করছে। এবং তাদের নেতাকর্মীরা, ওই যে ভাই বললেন যে বিএনপির রাজনীতিতে একটা কনসিস্টেন্সি আছে, কনসিস্টেন্সিটা কিভাবে জানেন? ওই যে আওয়ামী লীগ ঠিক যেভাবে রাজনীতি করেছে, দখলের রাজনীতি, চাঁদাবাজের রাজনীতি, শোষণের রাজনীতি, ছাত্রলীগকে কন্ট্রোল করতে না পারার রাজনীতি, বিএনপি যদি এই একই ধারা অব্যাহত না রাখতো তাহলে আমরা বিশ্বাস করতে পারতাম যে সত্যি জুলাইকে তারা ধারণ করে। সরকারের উপর আস্থা রাখতে আজকে এই দিনে দাঁড়িয়ে আমি এখানে যে বলে যেতে চাই যে সরকারের উপর আমরা আস্থা রাখতে চাই। আমরা চাই সরকার জুলাইকে ধারণ করুক, যেই জুলাই অন্তত পক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তি রাস্তা করে দিয়েছিল, যেই জুলাই অন্তত পক্ষে একটা গণতন্ত্রের পক্ষে মানুষকে টেনে এনেছিল, যেই জুলাই একটা মুক্তির পথ উন্মোচন করে দিয়েছিল, সেই জুলাইকে যাতে এই সরকার ধারণ করে এবং জুলাই সনদ গণভোট এর রায় বাস্তবায়ন করতে জুলাই শহীদ এবং আহতদের প্রতি যে ঋণ আছে সেই ঋণটা যেন শোধ করে। এইটা তখনই প্রমাণিত হবে যখন তারা তাদের কাজ দিয়ে সেটা প্রমাণ করবে। আজকে যদি বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখি যে ছাত্র দলের ছেলেরা হেলমেট পরে বিরোধী দল দমন করতে, এবং ওই যে আগে যে ছিল না যে হল দখল, গণরুম গেস্ট রুমের যেই সংস্কৃতি, সেই একই সংস্কৃতি যদি তারা ফিরে আনে, ওই হেলমেট বাহিনী, এই যে একটা বাচ্চা 17-18 বছরের একটা বাচ্চা তার চোখ উপড়ে ফেলা, এই সহিংস রাজনীতি যদি তারা আবার সে আওয়ামী রাজনীতি ফিরে আনে, তাহলে তাদের উপর আস্থা রাখা সারা জাতির জন্য কঠিন। শুনেন, তারা বলে পছন্দ না হলে 5 বছর পর আপনারা ভোটের মাধ্যমে পরিবর্তন করেন। জাতি কিন্তু এখন আর সেই ধৈর্য রাখতে পারবে না। কারণ শেখ হাসিনার মতো একটা জালিমকে মানুষ যখন রাজপথে এসে নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে ফেলতে পেরেছে, তখন মানুষের মধ্যে কিন্তু সেই সাহস সঞ্চার হয়ে গিয়েছে। এখন আমি আপনি বা ধরেন জুলাইয়ের ফ্রন্টলাইনার যে ছাত্র জনতারা ছিল, তারা ডাকুক আর না ডাকুক, ওই সাধারণ মানুষ নিজের অধিকারের দাবিতে ওই তেলের দাম বৃদ্ধি করেন আর গ্যাসের দাম বৃদ্ধি করেন, মানুষের চুলা জ্বলে না, তারা ঠিকই রাজপথে নেমে এসে সরকারকে কিন্তু ক্ষমতাচ্যুত করতে পিছপা হবে না। হুমায়রা, আপনার কাছে আবারও ফিরবো, আপনার কথা শুনবো। রনি, আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাই, হুমায়রা যেটা বারবারই বলছিলেন যে সরকার আওয়ামী শাসনের যে কনসিস্টেন্সি, আপনি যেটা বলছিলেন যে ধারাবাহিকতা বজায় রাখে বিএনপি সরকার, সে কিন্তু সেই ধারাবাহিকতা বা সেটায় বিশ্বাস স্থাপন পারছে না। আরেকটি বিষয় আমি দেখছি যে এই যে 2 বছরের মাথায় এই জুলাই নিয়ে আস্থা অনাস্থার যে বিষয়, কিন্তু জুলাই তো হয়েছিল একটা ঐক্যের বাংলাদেশ, একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা।
প্রতিষ্ঠার। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? এটা হলো জুলাইকে কেন্দ্র করে ফ্রম ভেরি বিগিনিং যারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল এবং কারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে, যারা ইন্টারিমের গভর্নমেন্টের মধ্যে বিপুলভাবে গুপ্ত অবস্থায় ঢুকে থেকে এবং নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানা রকম বয়ান জারি করছিল, তো সরকার কি সেটা সেখানে নির্বাচন আদায় করে নিতে হয়েছে। এই নির্বাচনটা তো এতদিন পরে হওয়ার কথা না। এই যে আপনার 18 মাসের অস্থিরতা, সেটা এত লম্বা হওয়ার তো কথা ছিল না। যত দিন গেছে তত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনারা শুনেন নাই 5 বছর চাই 10 বছর চাই বক্তব্য জারি করা হয়েছে এবং একটার পর একটা হাইপ তোলা হয়েছে। এবং এখানে ডিপি স্টেট যারা ক্ষমতায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিজেরা আইসা বলে নাই যে একাধিক ক্যাবিনেট ছিল, কিচেন ক্যাবিনেট ছিল, ডিপি স্টেটের একটা এজেন্ডা ছিল। তো ফলে এগুলোকে যারা বাইরের থেকে ফ্যাসিলিটেট করার জন্য রাজনৈতিক দল নামধারী, হ্যাঁ রাজনৈতিক দল হলে সে জনগণের কাছে যাবে, ভুল ত্রুটি হলে জনগণ বিচার করবে, তা না করে হাইপ তৈরি করা, বয়ান তৈরি করে এই গণঅভ্যুত্থানের আবেগকে নিজেদের ক্ষুদ্র গোষ্ঠীগত স্বার্থগত মতাদর্শগত রাজনৈতিক বিবাদ যারা বলবে কি, তারা প্রথমে ধর্মের ভিত্তিতে জেন্ডারের ভিত্তিতে বিভক্ত করে নাম দিব ঐক্যবদ্ধ বাংলাদেশ। হ্যাঁ, তো এটা কি সরকার বুঝছে না? আপনার কাছে কি মনে হয়? সরকার না বুঝলে সরকার এটা নির্বাচনটা তো আদায় করে নিতে হয়েছে। নির্বাচনটা তো অটো আসে না। আমার 5 মাস চলে গেছে। 5 মাস পরে আপনি যখন 2 বছরের জুলাই করছেন, সেই সময় তো বিভেদ দেখছি। জুলাই নিয়ে তো ঐক্য নাই। জুলাই নিয়ে ঐক্য আছে, বিভেদ হলো রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে। যেমন আপনার জুলাইয়ের অবস্থান বা ধরেন জুলাইয়ের অঙ্গীকার, এনসিপির কাছে যে অঙ্গীকার বিএনপির কাছে তো সেই অঙ্গীকার না। বিএনপি যে স্বাক্ষরিত জুলাই সনদ বোঝে এবং এনসিপি জামাত জোট বোঝে যে অধ্যাদেশ। বিএনপি তো বলছে যে তারা অক্ষরে পালন করবে, তারা তাদের পজিশন ভিন্ন। এখানে নোট অফ ডিসেন্ট আছে, তাদের অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়েই তো সনদটা স্বাক্ষর হয়েছে, রাইট। তো ফলে এখন জুলাই নিয়ে অনৈক্য নাই, অনৈক্য আছে জুলাইয়ের প্রক্রিয়া বাস্তবায়ন করা নয়। অনৈক্য থাকাটা স্বাভাবিক, কারণ এনসিপির রাজনীতি, এনসিপি জামাতের রাজনীতি বিএনপি করে না, হ্যাঁ, বা বিএনপির রাজনীতি এনসিপি জামাত করে না। ফলে যার যার রাজনীতি করতো, হ্যাঁ তাও একদলই করতো, রাইট। ফলে যার যার রাজনীতি নিয়ে তারা জনগণের কাছে যাবে। এই যে তারা বলতেছে ক্যাম্পাসগুলোতে অরাজকতা শুরু হয়েছে, ছাত্রলীগের সাথে তুলনা দিচ্ছে, এখানে তো দেখলাম যে প্রথমে একদম ছাত্রলীগের কায়দায় আপনার ঢাকা 17-এর যে সংসদ সদস্য, উনি বলল যে হ্যাঁ যেভাবে বেগম রোকেয়াতে এখানে একদম রাতের অন্ধকারে পিটাইয়া ছাত্রদলের ছেলেমেয়েদেরকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়া বীরত্বপূর্ণ কাজ, এবং বললো কি সারা দেশে ছাত্র শিবিরকে এরকম বীরত্ব দেখাইতে হবে, সমস্ত ক্যাম্পাসে পিটাইয়া ছাত্রদলকে বের করে দিতে হবে। তো সমস্ত ক্যাম্পাসে আপনি পিটাইতে গিয়া যখন পিটানি খায় আসবেন, তখন আমি সন্ত্রাসী হয়ে যাব। তার মানে কি, ছাত্রদল যদি আপনার মায়ের খাইতে রাজি না হয় তাহলে সে সন্ত্রাসী। যদি সে সুন্দরভাবে মায়ের খায়, হ্যাঁ যদি আব্বা আরেকটা মারেন, হ্যাঁ তাহলে সে ভালো সুবোধ, সে প্রতিরোধ করতে পারবে না। এই যে হ্যাঁ এই যে দাবিটা, এটা তো ছাত্রলীগের দাবি ছিল যে মারাটা আমার অধিকার আর মায়ের খাওয়াটা আমার অধিকার। তো ফলে আপনি সাংগঠনিকভাবে 5 তারিখের পরে আপনি গুপ্তভাবে সাধারণ ছাত্রছাত্রী দিয়ে প্রথমে গালিগালাজ শুরু করলেন। হ্যাঁ, এখন এই জন্য জগন্নাথের দেখলাম যে জগন্নাথের মারামারির পরে ছাত্রদের বলছে সাধারণ ছাত্রছাত্রীরা এদেরকে পিটে দিয়ে গেছিল, আমরা প্রতিহত করছি, আমরা তাদেরকে রক্ষা করতে গেছি। ফলে এই যে বয়ানের রাজনীতি, সেই রাজনীতি করে তো আপনি পার পাবেন না। আপনি এই ভায়োলেন্সটা, এই চরিত্র হনন, এই প্রোপাগান্ডা, এই অসহিষ্ণুতা প্রথমে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে শুরু করছেন, 5 তারিখের পরেই ব্যক্তিকে টার্গেট করে শুরু করেছেন। এটা এমনিতে ভায়োলেন্সের দিকে যাবে, এটা আমি বহু আগের থেকে বলতেছিলাম। তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে 5 তারিখের পরে 100% বিরোধিতার কোনো রাজনীতি নেই। ফলে আপনি সাংগঠনিকভাবে এখনই পরিপূর্ণভাবে নিজের বিস্তার ঘটাইতে পারেন নাই, নিজের বিকাশ ঘটাইতে পারেন নাই, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী নির্যাতনের মধ্যে দিয়ে ছিলেন। এখন আপনি সুযোগ পেয়েই সব কিছু নিজের মতো করে দখল করবেন এবং সেখানে হ্যাঁ অন্যদের কোনো স্পেস দিবেন না। হ্যাঁ, এবং হাসিনার কায়দায় শুধু আপনিই ভালো, আপনিই মেধাবী, আপনি করলেই সেরা। হ্যাঁ, আপনি ধরেন গুপ্তভাবে দখল করবেন, প্রকাশ্যভাবে দখল করবেন, নামে দখল করবেন, বেনামে দখল করবেন, 14টা অর্গানাইজেশন দাঁড় করাবেন ফতুল্লা গুলেন মডেলে। তারপরে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে গেলে সেটা সন্ত্রাস হবে। এসব মামার বাড়ির আবদার চলবে না। এবং এই পুরা হত্যা কাণ্ড আজকে যেগুলো হচ্ছে, সহিংসতা এবং মারামারি, এই প্রত্যেকটা দায় এই যে জামাতের যে নেতা উস্কায় দিচ্ছে তাকে নিতে হবে। সে স্পষ্ট পোস্ট দিয়া সমস্ত শিবিরের নেতাদেরকে হ্যাঁ বল সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সশস্ত্রভাবে ঝাঁপাই পড়ার জন্য উস্কায় নিয়েছে, তাকে অ্যারেস্ট করা হোক এবং এইখান থেকে এবং তাদেরকে স্বীকার করতে হবে তারা কি এই সন্ত্রাসের রাজনীতি করবে কিনা। এবং এই রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। এই ধরনের গুপ্ত ক্যাডার ভিত্তিক এবং নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যারা মুখোমুখি সংঘাতকে উস্কায় দেয়, এবং আপনি যখন মারেন তখন বীরত্ব। অনেক অভিযোগ করেছেন, আমি একটু জামাতের অ্যালায়েন্স পার্টি আছে এনসিপির কাছে একটু শুনি। তারপর অ্যালায়েন্স পার্টি না, দেখেন আমরা
আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্ররা নিজেদের রাজনীতিটা করে। জগন্নাথে গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে জগন্নাথের ছাত্ররা ওখানে যে ক্যাম্পাস ভিত্তিক যেই সংগঠন এটা তো হবারই কথা ছিল না, হুমায়রা। নির্দিষ্ট প্ল্যাকার্ড নিয়ে কিছু দাবি জানিয়েছে প্রক্টরের কাছে, এবং সেইটার ভিত্তিতে সেইটা প্রতিহত করার জন্য ছাত্রদল আসছে। এটা কি ছাত্রদলের দায়িত্ব? এবং ভাই যেভাবে সুন্দর করে বয়ানটা দিলেন যে ছাত্রদল বাঁচাতে গিয়ে কেউ হেলমেট পরে দৌড়ায় যায়? আমি হেলমেট পরে যাই না জগন্নাথ। এবং ধরেন গতকালকে তো আপনি নয়ন সাহেবকে, যুবদলের নয়ন সাহেব ছাত্রদলের ছেলেদেরকে যে উদ্ধার করতে হেলমেট পরে দৌড় দিয়ে গেছে, এটা তো ভিডিওতে শুরু করছে কে? আপনি শুরুর দায় যাদের দিয়েছেন, ধরেন আমিও তাদেরকেই দায় দিলাম, কিন্তু দায় দেওয়ার বিষয় না তো, দায় দিবেন কেন আপনি? আমি বলছি কেন দায় দিবেন অন্যায় ভাবে? নিয়ন্ত্রণ করার দায়িত্ব না, দায় না, প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সন্ত্রাস উস্কায় দিছে। তো নয়ন একটা দল করে সে প্রতিরোধ করতে যাবে না? আপনি হয়তো গত এক সপ্তাহ এবং শিবিরের শিশু বাচ্চা ছেলেদেরকে দিয়ে ক্যাম্পাসে লাঠি দিয়ে এখন বিএনপি পন্থী মন্ত্রী এমপিদের বক্তব্য শুনেন নাই, যখন ওনারা সারা দেশে এনসিপির পদযাত্রায় হামলা করাকে বৈধতা দেয়া এবং এনসিপির পদযাত্রায় তারা হামলা করার জন্য একরকম নির্দেশনাই দিয়েছে। সেই বয়ান কে নির্দেশনা দিয়েছে? একটা প্রমাণ দেন। এটা মুখস্থ কথা বললে হবে না, একটা প্রমাণ দেন। না, এই যে আমিনুল সাহেব এই যে হেরে যে তারপর টেকনোক্রেট মন্ত্রী হয়েছেন, উনি তো সেদিন বলেছে যে এদেরকে মাইরে শেষ করে ফেলতে হবে। শুনেন আমি আপনাকে এই যে ভিডিও দেখাইতেছি, এইটাই সমস্যা যে আমি নিজের দোষটা দেখি না। যদি সরকারের ক্ষমতাসীন জায়গা থেকে অ্যানি ভাই বলছে না, সেদিন অ্যানি ভাই নিজের এলাকায় বলছে, তারপরে শেষে এই আমিনুল সাহেব বলছে এই জিনিসগুলোকে, হ্যাঁ অবশ্যই পিটাইতে বলছেন, পিটানো উচিত। ভাই দেখেন, এই যদি আমরা করতে থাকি তাহলে ছাত্র দলের আচরণ বলেন, ছাত্র শিবিরের আচরণ বলেন, আর ছাত্র শক্তির আচরণ বলেন, এইখানে আমরা তো ছাত্র শক্তির ছেলেদের বলি যে তোমরা কোনো মারামারিতে তোমরা উস্কানিও দিতে যাবে না এবং কোনোগুলোতে ইনভলভ হইতে যাবে না। কিন্তু ওই যে ভাই বললেন মাইর খাবে, ভাই আমার দল ক্ষমতায় নাই, আমার কি সেই ক্ষমতা আছে যে আমি একবারায় ছাত্র শক্তির ছেলেরা যায় ছাত্র দলকে মারবে? এটা হয়? বিশ্বাস করবে পাগলেও? ওরা এসে যাচ্ছে তাই দখলদারিত্বের রাজনীতি করবে, সেটা প্রতিহত করতে গেলে উল্টো মারবে, মেরে তারপরে বলবে যে আওয়ামী লীগের কায়দায় আমরা ওরা নাকি প্রতিবাদ করতে আসছে। তুমি ধরেন, কিন্তু হুমায়রা এটা তো হবারই কথা ছিল না। 24 এর যে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আছে ডাকসু, জগন্নাথে আছে ডাকসু, হ্যাঁ, এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির তো ক্যাম্পাসের একটা নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা আছে, তাই না? সেই ছাত্র প্রতিনিধিরা কোন দলের, কাদেরকে ছাত্ররা নির্বাচিত করেছে, সেটা তো ছাত্র প্রতিনিধিরা ওখানে নির্বাচিত হয়ে গেছেন। আপনি আগামী নির্বাচন পর্যন্ত আপনার ছাত্ররা অপেক্ষা করতে পারছে না। তার মানে কি এই যে ছাত্র দলের জার্সি পরা ছেলে জার্সি পরে মিডিয়া কর্মীদের উপর হামলা করলো, এইটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি এখন অমুক এক নেতা, আমার দলের একজন নেতা, তার ব্যক্তিগত একটা মতামত, সেইটা নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে। আপনি তার নামে অভিযোগ যদি সে মিথ্যা বলে থাকে, সেইটার বিরুদ্ধে আপনি মিথ্যা অভিযোগ করলে সেটার বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনি কি আমার গায়ে হাত তুলতে পারেন? আপনি কি আমার আরেক সহযোদ্ধার ভাই চোখ তুলে ফেলতে পারেন? আপনাকে কে এই অধিকার দিছে? আপনি এই চোখটা ফিরিয়ে দেন তো। আমি আপনাকে সারা দেশের মানুষ মিলে আপনাকে যত সম্পদ চান, আমার সমস্ত সম্পদ যতটুকু আমি কষ্টার্জিত সব দিয়ে দেব, আপনি দেন তো ছেলেটার চোখটা। কিন্তু আপনাদের কে এই অধিকার দিল, এই সাহস কে দিল, এই কন্ট্রোল? আপা শুনেন, সরকার সুন্দরভাবে 5 বছর ক্ষমতা পরিচালনা করুক, তার জন্য অবশ্যই এই সংগঠনের ছেলেদের উপর নিয়ন্ত্রণ করতেই হবে। যেখানে ছাত্র দলের ছেলেদের নিয়ন্ত্রণ করার জন্য 144 ধারা জারি করতে হয়। ভাবতে পারেন যে সরকার দলের নিজ দলের ছাত্র সংগঠন এবং নিজ দলের কর্মীদের কন্ট্রোল করতে পারবে না, বিরোধী দলের নেতাকর্মীরা সেখানে কোনো প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলে, যেটা আমাদের সাংবিধানিক অধিকার, সেইটা কন্ট্রোল করার জন্য, নিজ দলের নেতাকর্মীদের কন্ট্রোল করার জন্য নাকি 144 ধারা জারি করতে হয়, এবং সেইটা যেই শহরে জারি হয় সেই শহর থেকে আরো 2 শহর পরে থেকে পুলিশ দিয়ে ব্যারিকেড দিতে হয়। এই লজ্জা নিয়ে নিজ দলের কর্মীদের
কন্ট্রোল করার জন্য যে এই যে পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করা, এই এই এত এত দৈন্য দশা বিএনপির হবে এটা কোনোদিন কল্পনা করছে বাংলাদেশ? হুমায়রা, আমি আবার আপনার কাছে ফিরবো, এবং যদিও আমাদের একদম আলোচনার শেষ পর্যায়ে, রনি আপনার সময় 1.5 মিনিট, আপনি 1.5 মিনিটে শেষ করবেন। আসলে জুলাইটা আমরা যতই বিভেদ এবং আপনারা পাল্টা আপনাদের অভিযোগও দেখা যায়, মানে বলছেন একজন আরেকজনের বিপক্ষে বলা হচ্ছে, কিন্তু যে বিষয়টা যে জুলাই যে জন্য হয়েছিল যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সেই বৈষম্যহীন আসলে কত দূর এগুলো এই 2 বছর? বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য একটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল লাগে। যাদের রাজনীতির মধ্যে ডেমোক্রেটিক প্রিন্সিপাল নাই, যারা একটা ক্যাডার ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে সমাজে ভিন্ন মত থাকবে না, হ্যাঁ, যারা বিশ্বাস করে যে নারীদের কটূক্তি করলে ফুলের মালা দিয়ে ছাড়াই আনতে হবে, এই ধরনের রাজনীতিকে যারা প্রেসক্রাইব করে, সাবস্ক্রাইব করে, তাদের কাছ থেকে আপনি এই ধরনের ঐক্যের আশা করতে পারেন না। আরেকটা হলো যে দেখেন এই যে এখন যে সহিংসতা এবং এর আগের যে কন্ডিশনগুলো, এই সহিংসতার পরিবেশটা পুরা সময়টা উস্কায় দেওয়ার দায় কিন্তু কেউ নেবে না। এখন সরকার যদি পুলিশ দিয়ে থামাইতে চায়, সরকার ফ্যাসিবাদী কায়দায় পুলিশ হয়ে উঠছে। আবার এই সরকার তো একটা জনগণের নির্বাচিত সরকার, এই সরকারের তো একটা পলিটিক্যাল পার্টিও আছে, সেই পলিটিক্যাল পার্টি আবার যখন বলতে এই পলিটিক্যাল পার্টিটা গুন্ডা হয়ে উঠছে। তার মানে আপনি চান সব দিক থেকে সরকারকে একটা অকার্যকর অবস্থায় রাখতে, সব দিক থেকে আপনি নিজেকে সরকারে না গিয়েই বিরোধী দলে থেকে আওয়ামী লীগের মতো করে আপনি আচরণ করতে। ফলে এখানে আপনি আওয়ামী লীগের আচরণটা দেখার জন্য ক্ষমতা যাওয়ার দরকার নাই। আপনাকে এখানেই থামাতে হচ্ছে। আমি হুমায়রা নূরকে একটু সময় দিয়ে শেষ করতে চাই। দুঃখ হচ্ছে যে আজকে তো ধরেন আজকেই আমি সচক্ষে দেখে আসলাম যে একটা ন্যায্য প্রতিবাদের বিপরীতে ধরেন ওইখানে যে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, সেইখানে তার পাশে মন্ত্রী ছিল, এমপি ছিল, ওখানে আরো ওইখানে ওই মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা ছিল, ভলেন্টিয়ার্সরা ছিল, তারা সেই পরিস্থিতিতে কন্ট্রোল করার ব্যবস্থা না নিয়ে রাজনৈতিক নেতাকর্মীরা যেইভাবে ওই জুলাইয়ের ফ্রন্টলাইনার যারা তাদের বিরুদ্ধে একটা এই ধরনের রাষ্ট্রীয় প্রোগ্রামে তেড়ে গেল এবং বলল যে ওদেরকে ডাকলি কেন? আরে ভাই, এটা রাষ্ট্রীয় প্রোগ্রামে পর্যন্ত জুলাই শহীদ আহত পরিবারের লোকেদের উপস্থিতি আপনারা সহ্য করতে পারছেন না, সেইখানেও আপনার দলের লোকেরা থাকতে হবে। এই যে আপনার দখলদারির রাজনীতি, সহিংসতা তো আপনার রক্তের মধ্যে, আপনি এখন ক্ষমতার জোরে আপনার গরম রক্ত দেখাচ্ছেন। মানুষ তো বুঝে, আপনি যতই এটাকে লেজিটিমাইজ করার জন্য এন্টায়ার মিডিয়াকে ব্যবহার করে বলতে চান যে আমি কড়া ভাষায় কথা বলেছি, তার প্রতিবাদ করেছেন, এটা প্রতিবাদের ভাষা না। প্রতিবাদের ভাষা শব্দের বিপরীতে শব্দ হবে। আপনি গায়ে হাত তোলা আইনগত অপরাধ, সেই প্রতিবাদের বিপরীতে আপনি অপরাধ করতে পারেন না। ধন্যবাদ। নিশ্চয়ই প্রতিবাদের ভাষা শব্দের বিপরীতে শব্দ দিয়েই হবে, নিশ্চয়ই কোনো অস্ত্রের ঝঞ্ঝানি চলবে না, কোনো সন্ত্রাসী কায়দায়ও হবে না। আমরা সে বাংলাদেশই চাই এবং বৈষম্যহীন বাংলাদেশ চাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন 31 দফা ও জুলাই সনদে গড়বে দেশ, এই নিয়ে আলোচনা। আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।